নমস্কার, খবরের প্রথমে দেখে নেব আজকের শিরোনাম। জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে অ্যাকশন, কলকাতার পুলিশ কমিশনার যা বললেন। জোর ধাক্কা, শুনানি শেষ, পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে কি রায় দিল কলকাতা হাইকোর্ট। ধৃত সিভিকি একমাত্র অপরাধী মানতে নারাজ চন্দন, সিবিআই বিশ্বাস আছে বললেন সজল। বছরে বিরাট সাফল্য, পুজোর আগেই দিলখুশ অভিষেকের এলো দারুণ সুখবর। ভূমে কয়লা খনি বিস্ফোরণে নিহতদের পরিবার পিছু ৩২ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং চাকরির ঘোষণার রাজ্যের। তো অবস্থায় খুন করেছে সঞ্জয়, আরজিকর কাণ্ডে চার্জশিট পেশ করে জানালো সিবিআই। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ অর্জুন সিং এর। জনগণের কাছে নিজের ইস্তফাপত্র দান করুন, মমতাকে তোপ সুকান্ত। আসছি বিস্তারিত খবরে। আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে 10 দফা দাবি সামনে রেখে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। 163 ধারা জারি থাকলেও ধর্মতলায় তাদের অবস্থান চলছে। এবার এই নিয়ে প্রশ্ন করা হতেই উপযুক্ত পদক্ষেপের কথা বললেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। কলকাতা পুলিশই ধর্মতলা চত্বরে 163 ধারা জারি করেছে। জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে সেখানে অবস্থান করতে চেয়ে মেল করা হয়েছিল, তবে কলকাতা পুলিশের তরফ থেকে স্পষ্ট জানানো হয় পুজোর আবহে সেখানেই ভালো রকম ভিড় হচ্ছে। কেনাকাটার জন্য রোজই বহু মানুষ আসছেন। এছাড়া নানান মণ্ডপে প্রতিমা নিয়ে যাওয়া শুরু হয়ে গিয়েছে। পুলিশ জানায়, এই পরিস্থিতিতে ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে জুনিয়র ডাক্তাররা অবস্থানে বসলে যান চলাচল নিয়ন্ত্রণ করতে অসুবিধা হতে পারে। পুলিশি অনুমতি না মিললেও জুনিয়র চিকিৎসকরা ওখানেই শনিবার থেকে অনশনে বসেছেন। এবার কলকাতার পুলিশ কমিশনার স্পষ্ট জানালেন, এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে। এদিকে আজ শহরের কিছু প্রবীণ নাগরিক ও বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে পুজো দর্শন নামের একটি কর্মসূচির আয়োজন করেছিল কলকাতা পুলিশ। তাদের মহানগরীর বেশ কিছু বড় পুজো দেখানোই এই বিশেষ কর্মসূচির উদ্দেশ্য। সিপি জানান, বহুদিন ধরেই কলকাতা পুলিশ এই কর্মসূচির সঙ্গে যুক্ত। এবছর 4000-এর অধিক প্রবীণ নাগরিক এবং 2000-এর অধিক বিশেষভাবে সক্ষম শিশু এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। তাদের বাসে ঘোরে ঘোরানোর পাশাপাশি খাওয়া দাওয়ার আয়োজনও করা হয়েছে। পুজোর মুখে খুলল না ভাগ্য, নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়, সুবিদেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসপি সিনহাদের জামিন মামলা শুনানি শেষ হলো কলকাতা হাইকোর্টে। তবে এই দিন শুনানি শেষে আপাতত রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি অরিজিৎ ব্যানার্জি ও অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ। ওদিকে নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ইডির মামলায় জামিনের আর্জিটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। শীর্ষ আদালতে সেই মামলার পরবর্তী শুনানি 17 অক্টোবর অর্থাৎ পুজোর পর। ফলে স্বাভাবিকভাবেই পুজোর আগে যে পার্থ জেল থেকে বেরোতে পারবেন না তা আগে থেকেই পরিষ্কার ছিল। মুখে খুলল না ভাগ্য, নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়, সুবিদেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, এসপি সিনহাদের জামিন মামলা শুনানি শেষ হলো কলকাতা হাইকোর্টে। তবে এই দিন শুনানি শেষে আপাতত রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি অরিজিৎ ব্যানার্জি এবং অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ। ওদিকে নিয়োগ দুর্নীতিকাণ্ডে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ইডির মামলায় জামিনের আর্জিটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে। শীর্ষ আদালতে সেই মামলার পরবর্তী শুনানি 17 অক্টোবর অর্থাৎ পুজোর পর। ফলে স্বাভাবিকভাবেই পুজোর আগে যে পার্থ জেল থেকে বেরোতে পারবেন না তা আগে থেকেই পরিষ্কার ছিল। এই নিয়ে টানা 3 বছর জেলে 4 দেওয়ালের মধ্যেই পুজো কাটাবেন পার্থ চট্টোপাধ্যায়। প্রসঙ্গত, এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 2022 সালের 22 জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করে ইডি। তারপর থেকে প্রাক্তন মন্ত্রী ঠিকানা প্রেসিডেন্সি জেল। সে বছর জুলাই মাসে পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় টালিগঞ্জ বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় 50 কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না উদ্ধার করে তদন্তকারী সংস্থা। কারি কারি টাকার পাহাড় উদ্ধারের পর গ্রেপ্তার করা হয় অর্পিতাকেও। নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আনেন সিবিআইও। এসএসসিতে নিয়োগের মামলায় সিবিআইও পরবর্তী সময়ে গ্রেপ্তার করে পার্থ চট্টোপাধ্যায়কে দুজনকেই। দীর্ঘ সময়ের মধ্যে বহুবার জামিনের আবেদন জানিয়েছেন পার্থ অর্পিতা দুজনেই, কিন্তু সুরাহা মেলেনি। একাধিকবার প্রভাবশালী তত্ত্বে পার্থ জামিনের আবেদন খারিজ হয়েছে। শেষবার হাইকোর্টে জামিনের সপক্ষে প্রার্থীর আইনজীবীর যুক্তি ছিল তিনি আর প্রভাবশালী নন। সেই সূত্রে সদ্য জামিন পাওয়া অরবিন্দ কেজরিওয়াল, অনুব্রত মণ্ডলের জামিনের প্রসঙ্গও উত্থাপন করেছিলেন পার্থের আইনজীবী। ধৃত সিভিকি মদ্যপ অবস্থায় তিলোত্তমার খুন ধর্ষণ করেছে। 55 দিনের মাথায় প্রথম চার্জশিটে এই কথাই উল্লেখ সিবিআইয়ের। কিন্তু একার পক্ষে কি এই কাণ্ড ঘটানো সম্ভব? এখনো প্রশ্ন তুলছে আন্দোলনকারী চিকিৎসকদের একটা বড় অংশ। প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
প্রশ্ন শিল্পী মহলেও। নাট্য ব্যক্তি চন্দন সেন তো এখনো ধৃত সিভিককেই একমাত্র দোষী বলে মানতে নারাজ। প্রশ্ন তুলছেন আন্দোলনকারীরাও। এক আন্দোলনকারী স্পষ্টতই বলেছেন, একজনের পক্ষে এতটা করা অসম্ভব বলেই মনে হয়। তাছাড়াও এক সিভিক ভলেন্টিয়ারকে বাঁচাতে কত চেষ্টার কথা শোনা যাচ্ছে, খোদ প্রিন্সিপাল জড়িত, কিন্তু শুধু একজন সিভিককে বাঁচাতে এত বড় লোক এগিয়ে এলেন, এটা আমার প্রশ্ন। এটি সিবিআই প্রাথমিক তদন্ত রিপোর্ট। আশা করি আরও তদন্ত হলে আরও দোষীদের খোঁজ মিলবে। তবে সিবিআইয়ের ওপর এখনো পূর্ণ আস্থা রয়েছে বিজেপি নেতা সজল ঘোষের। তিনি 55 দিন দেরি নয়, বরং তদন্ত প্রক্রিয়া দ্রুততা হিসেবেই দেখতে রাজি। সজল বলেছেন, আমি বিশ্বাস করি সিবিআই নিরপেক্ষভাবে কাজ করছে। প্রকৃত অপরাধীদের ধরার জন্য যা করতে হয় তারা সেটা করবে। 55 দিনের মধ্যে চার্জশিট পেশ বাংলা ইতিহাসে খুব কমই হয়েছে। তার জন্য আমাদের সবার উচিত সিবিআইকে ধন্যবাদ বলা। আমরা চাই এবার প্রকৃত আসামিদের সকলের নাম সামনে আসুক। মিশ্র প্রতিক্রিয়া মিলছে সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর তরফে। তিনি বলছেন, সিভিক পুলিশকে ধর্ষক হিসেবে চিহ্নিত করেছে সিবিআই, কিন্তু মানুষ অপেক্ষা করবে কেন? এই ঘটনা ঘটলো, কারা তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করলো, কারা প্রশ্রয় দিল, সবটা জানতে দিয়েছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। বলছেন, এই চার্জশিটে ধৃত সিভিককেই একমাত্র ধর্ষক এবং খুনি বলে উল্লেখ করা হয়েছে। সঙ্গে লেখা রয়েছে, মত্ত অবস্থায় সেই এই ধর্ষণ এবং খুন করেছে। অর্থাৎ 12 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে গ্রেপ্তার করেছিল সেই এক এবং একমাত্র ধর্ষক এবং খুনি মেনে নিল সিবিআইও। আশা করি এবার সমস্ত রকম কনস্পিরেন্সি থিওরিতে জবনিকা পতন হবে। কলকাতা পুলিশকে মান্যতা দিচ্ছেন তৃণমূল নেতা কুণাল ঘোষও। লিখছেন, যারা সিবিআই চেয়েছিলেন, দেখুন, মূল ধর্ষণ খুনের মামলায় তারা শুধু সিভিকের নামে চার্জশিট দিল, যাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছিলেন কলকাতা পুলিশ। তদন্ত চলুক। ডাক্তারদের গোষ্ঠী, রাজনীতির নাটক, নানা গল্প চলবে, হয়তো পরে অন্য নাম জড়বে। মানুন, কলকাতা পুলিশ ঠিক পথেই ছিল। দেখতে দেখতে শুরু হয়ে গিয়েছে দুর্গাপুজো। আনন্দে মেতে উঠেছে বাঙালি। এই আবহে এবার বড় সুখবর দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাত্র 3 বছরে বিরাট নজির গড়ল অভিষেকের ফুটবল ক্লাব। এদিন চানমারি ফুটবল ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে অভিষেকের দল। 1-0 গোলে জিতেছে তারা। ম্যাচের একমাত্র গোল করেছেন রাঘব। জানা যাচ্ছে, আই লিগ দ্বিতীয় ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করার পর ডায়মন্ড হারবার এফসির পাখির চোখ ছিল আই লিগ তৃতীয় ডিভিশনের চ্যাম্পিয়ন হওয়া। ইতিমধ্যে সেই লক্ষ্য পূরণ হয়েছে। এবার জানা যাচ্ছে, কলকাতা লিগের সুপার 6 রাউন্ডের বাকি ম্যাচে জয়ী হয়ে ইস্টবেঙ্গলকে টপকে খেতাব জেতা লক্ষ্য অভিষেকের ক্লাবে। ডায়মন্ড হারবার এফসি এদিন চ্যাম্পিয়ন হতেই এক্স হ্যান্ডেলের শুভেচ্ছায় ভরিয়ে দেন অভিষেক। তৃণমূল সাংসদ লেখেন, এই মরশুমে ডায়মন্ড হারবার এফসি কি দুর্দান্ত পারফর্ম করেছে, দারুণ নজির। আই লিগ তৃতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবং দ্বিতীয় ডিভিশনে স্থান করে নেওয়ার জন্য গোটা দলকে শুভেচ্ছা জানায়। জানা যাচ্ছে, আই লিগের তৃতীয় ডিভিশনে চ্যাম্পিয়ন হওয়া অভিষেকের দলের আসল লক্ষ্য আইএসএল। আই লিগের দ্বিতীয় ডিভিশন থেকে প্রথম ডিভিশনে স্থান করে নিলেই ভালো। ডায়মন্ড হারবার এফসি বিদেশি সই করাবে বলে খবর। সেখানে জয়ী হয়ে আইএসএল এ স্থান করে নেওয়াই টার্গেট তাদের। বীরভূমের কয়লা খনিতে বিস্ফোরণ নিয়ে নিহতদের জন্য ক্ষতিপূরণের কথা ঘোষণা করল রাজ্য। নিহতদের প্রতিটি পরিবারকে মোট 32 লাখ টাকা দেওয়া হবে। সেই সংস্থার কয়লা খনি ছিল, সেই সংস্থার তরফে আইনমাফিক পরিবার পিছু 30 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানালেন মুখ্য সচিব। সেই সঙ্গে পরিবার পিছু একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার কথাও জানান তিনি। ভয়ঙ্কর বিস্ফোরণ বীরভূমের কয়লা খনিতে। কাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। ঘটনায় প্রাণ হারিয়েছে 7 জন শ্রমিক, এছাড়াও আহত হয়েছেন একাধিক। ঘটনাটি ঘটেছে বীরভূমের লোকপুরের ভাদুলিয়া কয়লা খনিতে। সকাল 10:30 থেকে 11টার মধ্যে এই বিস্ফোরণ ঘটে বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই আহতদের উদ্ধার কার্য শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে গঙ্গারামচো কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানো হয়েছিল, কিন্তু ভেতরে শ্রমিকরা যে কাজ করছিলেন তা খেয়াল ছিল না কারো। আর সেই অসাবধানতা থেকেই শ্রমিকরা চাপা পড়ে যান। পরে 7 জনের দেহ উদ্ধার হয়। এই ঘটনার পর খনির উচ্চপদস্থ আধিকারিকরা এলাকা ছেড়ে পালিয়েছেন বলে অভিযোগ। এই মুহূর্তে এলাকায় ব্যাপক উত্তেজনা, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। কয়লা খনি মূলত ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের কয়লা খনি। তাই সরকারি কয়লা খনিতে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো, বীরভূম জেলা প্রশাসনকে অবিলম্বে রিপোর্টও দিতে বলেন। আরজিকর কাণ্ডে আদালতে চার্জশিট পেশ করল সিবিআই। তদন্তভার হাতে নেওয়ার 56 দিনের মাথায় চার্জশিট পেশ করল তারা। চার্জশিটে ধৃত সঞ্জয় রায় মত্ত অবস্থায় ধর্ষণ ও খুন করেছেন বলে অভিযোগ করা হয়েছে। চার্জশিটে রয়েছে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের নাম। পুজোর মুখে আরজিকর কাণ্ডে প্রাথমিক চার্জশিট পেশ করল সিবিআই। 213 পাতার চার্জশিটে রয়েছে 200 জন সাক্ষীর বয়ান। চার্জশিটে সঞ্জয় রায় খুন ও ধর্ষণ করেছেন বলে উল্লেখ করা হয়েছে। সে একাই এই কাজ করেছে বলে উল্লেখ রয়েছে চার্জশিটে। সঙ্গে তথ্য প্রমাণ লোপাট করার অভিযোগ আনা হয়েছে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে। সোমবার আলিপুরের বিশেষ সিবিআই আদালতে চার্জশিট পেশ করেন সিবিআই তদন্তকারী আধিকারিক। পরে সাপ্লিমেন্টারি চার্জশিটে এই ঘটনায় সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের ভূমিকা আরও স্পষ্ট করা হবে বলে সূত্রের খবর। কলকাতা হাইকোর্টের নির্দেশে
আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের মামলা তদন্ত করছে সিবিআই। গত 9 আগস্ট সকালে আরজিকর মেডিকেলের এমার্জেন্সিতে বিল্ডিং এর চেস্ট মেডিসিন বিভাগে উদ্ধার হয় স্নাতকোত্তর পড়ুয়া 31 বছর বয়সী তরুণী চিকিৎসকের দেহ। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ ওঠে। এই ঘটনার সিবিআই তদন্তের দাবি আদালতে জনস্বার্থ মামলা হয়। 13 আগস্ট ঘটনার 5 দিন পর সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। তদন্তভার হাতে নিয়ে সঞ্জয় রায়কে গ্রেপ্তারি নিয়ে জেরা করে সিবিআই। বিজেপি নেতা অর্জুন সিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলে রাজ্য রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করেছেন। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাকে খুন করার পরিকল্পনা করছেন। অর্জুন সিং সরাসরি মুখ্যমন্ত্রীকে নিশানা করে বললেন, মমতা হিটলারের পদ্ধতিতে ক্ষমতা চাইছেন থাকতে। আরজিকর কাণ্ডের পর তিনি ব্যাকফুটে রয়েছেন এবং এখন প্রতিবাদীদের জব্দ করার জন্য ষড়যন্ত্র করছেন। কেউ যদি তার বিরুদ্ধে প্রতিবাদ করে তাকে খুন করানো হবে। অর্জুন সিং এর এই বিস্ফোরক অভিযোগে রাজ্যের রাজনৈতিক পরিবেশে উত্তাপ চড়িয়েছে। তবে তৃণমূল কংগ্রেস অর্জুনের অভিযোগকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়ে বলেছে এটি মিথ্যে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তৃণমূলের মতে বিজেপি নেতাদের এই ধরনের অভিযোগ কেবলমাত্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য করা হচ্ছে এবং এর কোনো ভিত্তি নেই। আপনার সর্বগ্রাসী প্রাতিষ্ঠানিক লুট এবং মিথ্যাচারের রাজনীতির বিরুদ্ধে সামান্য প্রতিবাদ করলেই তিনি কুত্তা, আর আপনার তল্পিবাহিক দলদাস অপদার্থ পুলিশ প্রশাসন মহান। সোমবার এই ভাষাতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বার্তা দিয়ে তাকে ইস্তফাপত্র দেওয়ার কথা বললেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। জনগণের মুখ বন্ধ রেখে ধমকে চমকে আর কতদিন এভাবে পুলিশ ব্যবহার করে আসন রক্ষা করবেন মাননীয়া? রাজ্যের মহিলাদের প্রতি ন্যূনতম সম্মান দিতে আপনি অপারগ। অতীতেও মহিলাদের উপর নির্যাতন কিংবা ধর্ষণের ঘটনা ঘটলে নির্যাতিতার সম্পর্কে আপনি যে সমস্ত শব্দ প্রয়োগ করছেন তা সেই নির্যাতিতাদের জন্য প্রত্যক্ষ হেনস্থার শামিল। এরপর রাজ্যের জনগণ যখন আপনার দলদাস প্রশাসনের আতঙ্ক উপেক্ষা করে পথে নামছেন তখন তাদের সম্পর্কে এই মন্তব্য রাজ্যের মানুষের মানবাধিকার লঙ্ঘন করে। প্রতি মুহূর্তে লাঞ্ছিত হয়ে বিচার না পেয়ে বাংলার মানুষ এখন আপনার স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে একত্রিত হয়েছেন। অনুগ্রহ করে বাংলার মানুষের বিরুদ্ধে এমন চূড়ান্ত অবমাননাকর মন্তব্য করা থেকে বিরত থাকুন, অথবা সাহস থাকলে নিজেকে একজন ব্যর্থ প্রশাসক হিসেবে ঘোষণা করে এবং আপনার ব্যর্থতার দায় নিয়ে জনগণের কাছে নিজের ইস্তফাপত্র দান। প্রিয় দর্শক, আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।